প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট 3.3.4 নিয়ে আলোচনা করব। তোমাদের ওই টেক্সটটা অর্থাৎ দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস, এই টেক্সটটা আবার পড়তে বলা হচ্ছে। দেন এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করবে এটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। এখানে আমি একেবারে বাংলা অর্থ সহ লিখেছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো, এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হ্যাভ ইউ ফাউন্ড দ্য রাইটার্স ক্লেইম, ক্লেইম মানে দাবি, অর পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি, ইন দ্য এসে মানে এই এসেতে অর্থাৎ দ্য সেন্স অফ বিউটি যে এসেটা আমরা উপরে পড়েছিলাম 3.3.3-তে, এই এসেতে তুমি কি লেখকের, রাইটার মানে লেখক, লেখকের ক্লেম দাবি অথবা দৃষ্টিভঙ্গি খুঁজে পেয়েছো? এখানে আমি বাংলাটা লিখে দিয়েছি, অবশ্যই তোমরা বাংলাটা দেখবে। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব রাইটার্স ক্লেইম অর পয়েন্ট অফ ভিউ। এটুকু তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, মেইন উত্তর এটুকু। তাহলে ইয়েস, হ্যাঁ, দ্য রাইটার বিলিভস দ্যাট, লেখক বিশ্বাস করে যে, বিউটি সৌন্দর্য কামস ফ্রম বোথ, বোথ বলতে ইনার কোয়ালিটিস অ্যান্ড এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, অভ্যন্তরীণ গুণ এবং বাহ্যিক যে দৃশ্য বা অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি বা চেহারা বা আবির্ভাব, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এবং ইনার কোয়ালিটিস, এই দুইটা জিনিস থেকেই মূলত সৌন্দর্য আসে, এইটা লেখক বিশ্বাস করে এবং এটাই হচ্ছে লেখকের একটি পয়েন্ট অফ ভিউ। তাহলে এটা আমরা খুঁজে পেয়েছি, তোমরা ইজিলি এটুকু লিখতে পারো। পরবর্তী 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড ইট, তুমি এটা কোথায় খুঁজে পেয়েছো? তো এখানে দিস আইডিয়া ইজ থ্রো আউট দ্য এসে, এই যে লেখকের আইডিয়া বা ধারণা, এইটা মূলত পুরো এসে জুড়েই রয়েছে। স্পেশালি বিশেষ করে হোয়েন ডিসকাসিং ইনার বিউটি অ্যান্ড আউটার এস্থেটিক্স, যখন মূলত ইনার বিউটি মানে অভ্যন্তরীণ সৌন্দর্য এবং বাহ্যিক নান্দনিকতা, এইটা নিয়ে যখন আলোচনা করা হয়, তখনই মূলত আমরা লেখকের যে দৃষ্টিভঙ্গি সেটা খুঁজে পাই। তাহলে তোমরা এটুকু লিখবে। পরবর্তী দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হাউ ম্যানি বডি প্যারাগ্রাফস আর দেওয়ার ইন দ্য এসে, এই যে এসে দ্য সেন্স অফ বিউটি, এখানে এই এসেতে কয়টা বডি প্যারাগ্রাফ রয়েছে, কতগুলো বডি প্যারাগ্রাফস রয়েছে? বডি প্যারাগ্রাফ কি তোমরা তো জানো, কারণ উপরে আমরা আর্গুমেন্টেটিভ এসে পড়েছিলাম। আশা করছি তোমরা বডি প্যারাগ্রাফ কি জানো। তো এই এসেতে কতগুলা বডি প্যারাগ্রাফ রয়েছে? ডু দে হ্যাভ ডিফারেন্ট আর্গুমেন্টস, এবং তাদের কি ভিন্ন ভিন্ন যুক্তি রয়েছে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট আর দে, সেগুলা কি? তো এই প্রশ্নের উত্তরে আমরা বলবো বডি প্যারাগ্রাফস অ্যান্ড আর্গুমেন্টস, এইটা অপশনাল, তুমি দিতেও পারো নাও পারো। দেয়ার আর সেভারেল বডি প্যারাগ্রাফস মানে কয়েকটা বডি প্যারাগ্রাফ রয়েছে, ইজ উইথ ডিফারেন্ট আর্গুমেন্টস সাপোর্টিং দ্য মেইন আইডিয়া, এবং ভিন্ন ভিন্ন যুক্তি রয়েছে, সেই যুক্তিগুলা মূলত সাপোর্ট করে সমর্থন করে দ্য মেইন আইডিয়া, প্রধান ধারণাকে। এবং সেই বডি প্যারাগ্রাফ কোনগুলা এখানে আমি লিখেছি, দেখো, দিস ইনক্লুড টকিং অ্যাবাউট, যে বিষয় নিয়ে কথা বলে, তার মধ্যে রয়েছে ইনার ভার্সুস অভ্যন্তরীণ গুণ, দ্য ইম্প্যাক্ট অফ বিউটি অন ইমোশন, ইমোশন বা আবেগ, ইমোশনের ওপরে সৌন্দর্যর প্রভাব, অ্যান্ড এবং দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্স, এবং ভারসাম্যর গুরুত্ব। এই তিনটা হচ্ছে এই এসের বডি প্যারাগ্রাফ। পরবর্তী দেখো, এখানে আমি বাংলাটাও লিখে দিয়েছি, তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই বাংলাটা পড়ে নিবে। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, আর দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন ফোকাসড অন দ্য মেইন পয়েন্ট অফ দ্য এসে,
বলা হচ্ছে এই যে এসে, প্রতিটা এসেরই তো ইন্ট্রোডাকশন থাকে মানে ভূমিকা থাকে এবং কনক্লুশন থাকে মানে উপসংহার থাকে। এখন বলা হচ্ছে এই এসেতে মানে যে ইন্ট্রোডাকশন রয়েছে এবং কনক্লুশন রয়েছে, এই ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই দুইটা জিনিসই কি এই এসের যে প্রধান পয়েন্ট, মেইন পয়েন্ট, সে পয়েন্টকে ফোকাস করে। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের বলতে হবে ইয়েস, হ্যাঁ। বোথ, বোথ বলতে উভয়, বোথ দ্য বিগিনিং। এই যে বিগিনিং, এটা দিয়ে আমি বুঝিয়েছি ইন্ট্রোডাকশন। তুমি বিগিনিং না লিখে এখানে ইন্ট্রোডাকশন লিখতে পারো। অ্যান্ড এন্ড, এন্ড দিয়ে বুঝিয়েছি উপসংহার। তুমি এখানে কনক্লুশন লিখতে পারো অথবা আমার মতো করেও লিখতে পারো, এটা খুবই সুন্দর লেখা। তো দেখো বলা হচ্ছে ইয়েস মানে হ্যাঁ, বোথ দ্য বিগিনিং অ্যান্ড এন্ড, এটা শুরু এবং শেষ, ফোকাস অন দ্য মেইন পয়েন্ট, প্রধান পয়েন্টকে ফোকাস করে। এবং সে প্রধান পয়েন্টটা কি? অ্যাবাউট ব্যালেন্সিং ইনার অ্যান্ড আউটার বিউটি, অভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্যকে ব্যালেন্স করা। এটার ওপরেই মূলত এই এসের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন ফোকাস করে। পরবর্তী দেখো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিড দ্য রাইটার ইউজ অ্যানি হুক। হুক বলতে মূলত কোনো একটা আছে, এখানে আমি একটা দেখো পিকচার দিয়েছি, এটা হচ্ছে হুক, কোনো কিছু ধরে রাখা, একবারে আঁকড়িয়ে ধরে রাখা। ডিড দ্য রাইটার ইউজ অ্যানি হুক, লেখক কি এমন কোনো হুক অর অ্যাটেনশন এবং মনোযোগ, গ্রাবার, গ্রাবার বলতে দখলদার বা দখল করে রাখা, ইন দ্য এসে, এই এসেতে লেখক কি কোনো প্রকার হুক অথবা মনোযোগ গ্রাবার ব্যবহার করেছেন, যেটার দ্বারা মূলত পাঠকদেরকে আকৃষ্ট করে রাখবে, এমন কোনো কিছু কি লেখক ব্যবহার করেছে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ ইট, সেটা কি? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো দ্য রাইটার গ্রাবস অর গ্রাবড। আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা কিন্তু করা হয়েছিল পাস্ট টেন্সে, কিন্তু এটার উত্তর তুমি যদি মনে করো প্রেজেন্ট টেন্সে করবে তাও ঠিক আছে, আবার যদি পাস্ট টেন্সে করো সেটাও ঠিক। তো দেখো দ্য রাইটার গ্রাবস, গ্রাবস এর পাস্ট ফর্ম গ্রাবড। তোমাদের শিক্ষক বলতে পারে এটা পাস্ট টেন্সে করার জন্য, এই জন্য আমি এখানে দুইটাই দিয়েছি। মনে রাখবে গ্রাব এর পাস্ট ফর্ম এখানে ডাবল বি হয়, গ্রাবড। দ্য রাইটার গ্রাবড অ্যাটেনশন বাই সেইং দ্যাট, মানে এটা বলে তিনি আকৃষ্ট করেছেন যে বিউটি ইজ সামথিং ফাউন্ডামেন্টাল টু অল হিউম্যানস। ফাউন্ডামেন্টাল মানে মৌলিক, সৌন্দর্য যেটা মূলত বিউটি বা সৌন্দর্য, এটা সমস্ত মানুষের জন্য মৌলিক বিষয়। মূলত এইটা বলার মাধ্যমেই লেখক আকৃষ্ট করেছেন। এফ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দেখো ডিড দ্য রাইটার ইউজ অ্যানি কাউন্টার আর্গুমেন্টস। কাউন্টার আর্গুমেন্টস মানে পাল্টা যুক্তি, লেখক কি কোনো পাল্টা যুক্তি ইউজ করেছেন? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ ইট, সেটা কি? তো এই প্রশ্নের উত্তরে আমরা বলবো হোয়াইল দেয়ার ইজ নট অর ওয়াজেন্ট। আচ্ছা, এখানে এটাও দেখো পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য আমি এখানে দুইটাই দিয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সে হলে ঠিক হতো, এই জন্য আমি এখানে প্রেজেন্ট টেন্স দিয়েছি। আবার যেহেতু পাস্ট টেন্সে রয়েছে এই কারণে আমি পাস্ট টেন্সও দিয়েছি। তোমাদের টিচাররা যদি বলে পাস্ট টেন্সে অ্যান্সার করতে, তখন এখানে লিখবে ওয়াজেন্ট, ঠিক আছে? তাহলে হোয়াইল দেয়ার ওয়াজেন্ট আ ডিরেক্ট কাউন্টার আর্গুমেন্ট, মানে যদিও একেবারে সরাসরি পাল্টা কোনো যুক্তি নাই, দ্য এসে অ্যাকনলেজেস ডিফারেন্ট ভিউজ অন বিউটি লাইক অ্যাবাউট ইনার কোয়ালিটিস অর এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সেস। তারপরেও এই যে এসে বা প্রবন্ধ এইটা স্বীকার করে ডিফারেন্ট ভিউজ অন বিউটি, সৌন্দর্যর ওপরে ভিন্ন ভিন্ন দৃষ্টি এটা স্বীকার করে। সেটা কিসের মতো? লাইক অ্যাবাউট ইনার কোয়ালিটিস, অভ্যন্তরীণ গুণ, অর এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, এবং বাহ্যিক চেহারা বা বাহ্যিক যে উপস্থিতি সেটাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদিও এই এসেতে তার সরাসরি কাউন্টার আর্গুমেন্টস নাই, তারপরেও তিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি স্বীকার করেন, মানে সৌন্দর্যের উপরে
বিভিন্ন দৃষ্টিভঙ্গি স্বীকার করেন। জি নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়াট আর দ্য ট্রানজিশনস। আচ্ছা, ট্রানজিশনস মানে রূপান্তর বা স্থানান্তর। ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য এসে। এই এসেতে তুমি কি কোনো ট্রানজিশনস খুঁজে পেয়েছো? মানে এমন একটা জিনিস যে এই যে এসেটা বর্ণনা করতেছে একটা ফ্লোতে, কিন্তু হুট করে সেটা চেঞ্জ হয়ে অন্য দিকে নিয়ে গেছে, এমন কোনো রূপান্তর কি খুঁজে পেয়েছো? তো এই ক্ষেত্রে আমরা বলবো ট্রানজিশনস লাইক হোয়াইল, বাই রিকগনাইজিং অ্যান্ড দ্য সেন্স অফ বিউটি এনরিচেস আওয়ার লাইভস বা লিভস। এই তিনটা জিনিস আমরা খুঁজে পেয়েছি যেটার মাধ্যমে এই এসের যে ফ্লো মানে বর্ণনার ফ্লো এটা রূপান্তর হয়েছে, এবং রূপান্তর হওয়ার কারণে হেল্প স্মুথলি কানেক্ট আইডিয়াস থ্রু আউট দ্য এসে, এবং এটা খুবই স্মুথলি সংযোগ করতে সাহায্য করেছে পুরো এই এসের যে ধারণা সেটাকে। কিভাবে দেখো, আমি যদি তোমাদের এখান থেকে একটু দেখাই, মানে মূল যে টেক্সট সেখানে, এই যে এখানে দেখো হোয়াইল বিউটি মে বি সাবজেক্টিভ টু সাম এক্সটেন্ট দেয়ার আর অবজেক্টিভ এলিমেন্টস। তো এখানে একরকমভাবে বর্ণনা করা হচ্ছিল, এখান থেকে একই ফ্লোতে আসছিল। তারপরে এখানে দেখো বাই রিকগনাইজিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং ইনার বিউটি, এখান থেকে একটু অন্যরকমভাবে নিয়ে গেছে। এরপরে দ্য সেন্স অফ বিউটি এনরিচেস আওয়ার লাইভস বা লিভস, তো এখান থেকে আবার অন্যরকমভাবে বর্ণনা করা হয়েছে। তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আশা করি। তো এই কারণে আমরা মূলত এই তিনটা ট্রানজিশন খুঁজে পেয়েছি, যেটার কারণে এসের ধারণাগুলি একেবারে খুব স্মুথলি সংযোগ করতে সাহায্য করেছে। তো ফাইনালি দেখো ২৮ নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাজ আ রিডার ক্যান ইউ ইজিলি ফলো দ্য রাইটার্স ফ্লো অফ আইডিয়াস, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস। তো এখানে বলা হচ্ছে অ্যাজ আ রিডার, একজন পাঠক হিসেবে, ক্যান ইউ ইজিলি ফলো দ্য রাইটার্স ফ্লো অফ আইডিয়াস, তুমি কি ক্যান ইউ ইজিলি ফলো দ্য রাইটার্স ফ্লো অফ আইডিয়াস, তুমি কি ইজিলি মানে সহজে অনুসরণ করতে পারো লেখকের ফ্লো অফ আইডিয়াস, লেখকের ধারণার যে ফ্লো বা প্রবাহ, এটা কি সহজেই তুমি অনুসরণ করতে পারো? এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস, যদি পারো তাহলে উদাহরণের সাথে ব্যাখ্যা করো। তো এখানে আমরা লিখব দেখো ইয়েস, হ্যাঁ, অ্যাজ আ রিডার, একজন পাঠক হিসেবে, ইটস ইজি টু ফলো দ্য রাইটার্স ফ্লো অফ আইডিয়াস, মানে লেখকের ফ্লোকে অনুসরণ করা এটা সহজ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়েন ডিসকাসিং ইনার বিউটি, যখন ইনার বিউটি বা অভ্যন্তরীণ সৌন্দর্য আলোচনা করা হবে বা হচ্ছে, দ্য রাইটার গিভস এক্সাম্পল লাইক কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন, তখন লেখক মূলত উদাহরণ দিচ্ছেন, কিসের উদাহরণ? লাইক কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন, দয়া এবং করুণার উদাহরণ দিচ্ছেন, যেটা মেকিং দ্য আইডিয়াস ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, যেটা এই ধারণাকে একেবারে ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল করেছে।